সকালে মোহন সর্দারকে রিলিজ করিয়ে আনা হয়েছে। মাহমুদ সর্দার ও রুদ্র মিলে নিয়ে এসেছে। সোফায় কোনো মতে বসে আছে মোহন সর্দার। সবাই এক এক করে নেমে এসে দেখা করছে তার সাথে। মায়া ও রাজ মিলে একসাথে নেমে এসেছে নিচে। মোহন সর্দার তাকালো তাদের দিকে। মুখে কোনো প্রতিক্রিয়া নেই। মালিনী বিরক্ত মায়ার উপর, কিন্তু মুখে কিছু বলে না। সবার নীরবতার মাঝেই কলিং বেল বেজে ওঠে। হিয়া গিয়ে খুলে দেয় দরজা। সদর দরজায় দাঁড়িয়ে আছে স্লিভলেস হাতার সালোয়ার কামিজ পরা এক সুন্দরী, ওড়না গলায় ঝুলিয়ে রাখা, হাতে তার লাগেজ। সবাই তাকিয়ে দেখছে মেয়েটিকে। রাজ নিজেও তাকিয়ে আছে মেয়েটির দিকে। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ এটা দেখেই বলে, আরে আমি তো নতুন অতিথি দেখছি, আর কিছু না। তুমি থাকতে আমার আর কাউকে লাগবে না, চিন্তা করো না তুমি। মেয়েটি সবার দিকে এগিয়ে এসে বলে, হাই, আমি আয়রা, মোহন সর্দারের টেক কেয়ার করতে এসেছি। বাবাকে দেখতে এসেছে, ভালো কথা। হটলুক দেওয়ার কি আছে? বিড়বিড় করে বলে রুদ্র। হিয়া ক্ষেপে যায় এমন কথা শুনে। রুদ্র সেদিকে তাকিয়ে বলে, না মানে, কয়দিন আগেই তো তোর শ্বশুরের গার্লফ্রেন্ড দেখলি, এখন আবার বিয়ের আগে নতুন করে একজনের এন্ট্রি, তাই আর কি। রাজ এসে দাঁড়ালো মাহমুদ সর্দারের পাশে। ফিসফিস করে বলে, আমার শ্বশুরের ভাগ্য আছে বলতে হয়, হিংসে হয় না বাবা তোমার? কেন? আমার কেন হিংসা হবে? এই যে আমার শ্বশুর এই বয়সে এসে একের পর এক ছক্কা মারছে, তাই বেটা শ্বশুর আমার পঙ্গু হয়েও হট নার্সের সার্ভিস পাচ্ছে, আর তুমি মন্ত্রীর বাবা হয়ে কিচ্ছু করতে পারলে না। বেশরম ছেলের বাবা হতে পেরেছি, আর কি লাগে জীবন? বেশরম ছেলের লজ্জাবতী বাবা সমাজ মানবে? মানতে হবে সমাজকে। যাও তোমার বউয়ের কাছে। বউ তো আমার বাবার মতোই, নামে বলে ভালোবাসি, কিন্তু ভালোবাসার আগেই লজ্জায় নিতিয়ে যায়। এটাই তোমার প্রাপ্য। ওই মেয়েই পারবে তোমাকে সোজা পথে আনতে। জিহ্বা কামড় দিয়ে রাজ বলে, ছি, দুষ্টু বাবা আমার। ছেলে আর ছেলের বউ কিভাবে সোজা বাঁকা পথে যায় এগুলো দেখতে নেই। তোমার সাথে কথা বলা বেকার। 10 হাত দূরে থাকবে আমার থেকে। তোমার কাছে এসে আমার লাভ নেই। আমার বউকে রেখে বাবার কাছে আসবো কোন দুঃখে? যাই হোক, তোমার বদ নসিবের জন্য একটু কষ্ট পেয়েছিলাম। ভাবলাম তোমার জন্য কোনো নার্স আনবো কি না, তো তুমি তো পাত্তাই দিলা না। চোখ বড় বড় হয়ে গেল মাহমুদ সর্দারের। নার্স আসা মানে তো ভাইয়ের মতো তার নিজেকেও পঙ্গু করে রাখা। রাজের দিকে তাকিয়ে বলে, এই বয়সে এসে বাবাকে বিছানা রোগী বানাতে চাও? তুমি শুধু বিছানায় রোগী হওয়াটা দেখলে বাবা, সাথে যে হট নার্সের সার্ভিস পাবে এটা দেখলে না? লাগামিন ছেলে কোথাকার। বলেই রাগ দেখিয়ে চলে যান মাহমুদ সর্দার। মোহন সর্দারের নার্স আয়রা এসে মোহন সর্দারকে নিয়ে তার রুমের দিকে যেতে থাকে। ভ্রু কুচকে তাকিয়ে দেখছে রাজ ও রুদ্র। রুদ্র ওদের দিকে তাকিয়ে থেকেই রাজের কাছে এসে বলে, আচ্ছা ভাই, আমার আবার নতুন কোনো ভাই বোন আসবে না তো? আসতেও পারে। তোর যে বাপ, সে তো এই বয়সে 4-5টা গার্লফ্রেন্ড পুষে রাখে, এ আবার নতুন কি? বলেই দুই ভাই একসাথে হেসে দেয়। এদের কথাগুলো কর্ণপাত হয় মায়ার। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে সোজা মেরে দেয় রাজের মুখে। রাজ পানিগুলো মাথা ঝাঁকা দিয়ে ফেলে বলে, বউ আমার ভালোবাসার সাগরে ভিজতে না পারলেও খাবার পানি নিয়ে ভিজিয়ে দিতে খুব পারে। রাগ দেখিয়ে উপরে উঠে গেল মায়া। রুদ্র তাকালো হিয়ার দিকে। কটমট চোখে চেয়ে আছে হিয়া। মনে হচ্ছে সামর্থ্য থাকলে কাঁচা মানুষের মাংস খেয়ে ফেলতো। অন্য কারো না, সোজা রুদ্রের। রুদ্র শীষ বাজাতে বাজাতে চলে যায় বাইরে। নিজের মনোবল শক্তি বাড়িয়ে তোলে রাজ। বউ তার ক্ষেপে আছে। যেখানে প্রথম দিনে গৃহপ্রবেশ যারার হাতে গুলি করেছিলেন, তাতে এটা স্পষ্ট যে আজ তার রক্ষা নেই। এক কদম দুই কদম কচ্ছপের গতিতে পা এগিয়ে ঘরে আসতে থাকে সে। সাহসের সাথে বলে, বউ, ও বউ, কোথায় তো? বাকি কথা বলতে পারল না রাজ। গলি ছোড়া সরু, গলি সোজা কাঠের দরজায় এসে লেগেছে। মায়া ইচ্ছে করেই এমনটা করেছে। রাজ বড় বড় চোখে তাকালো মায়ার দিকে। রাজ কিছু বলতে যাবে তার আগেই মায়া আবার রাজের পা বরাবর গুলি চালায়। রাজ জাম্প দিয়ে পা উঁচু করে বলে, আরে বউ থামো, মনে হচ্ছে আমাকে আয়রার সার্ভিসের জন্য রেডি করবে। এর থেকে ভালোবাসা দাও, বাবা ডাক শুনবো আর তুমি মা। তুমি পরনারীর দিকে তাকাবে আর আমি তোমাকে ভালোবাসা দিব? কখনোই না। আর তাকাবো না। ভালোবাসবে তো এবার?
আর একটা কথা বললে গুলি দিয়ে সোজা তোমার খুলি উড়িয়ে দিব। রাজ এবার ধীর গতিতে এসে মায়ার হাত ধরে নেয়, গুলিকে পাশে রাখে, তারপর বলে, আরে ওটা তো আমার শ্বশুর না, সরি, তোমার কাকা শ্বশুরের আইটেম। আমি তো শুধু তার ভাগ্য নিয়ে বলছিলাম। বিশ্বাস করো, মেয়েটার যে স্লিম ফিগার আমি চেয়েও দেখিনি। স্লিম ফিগার তুমি জানলে কিভাবে? তুমি নাকি দেখোনি? ওই যে তোমার চোখ, বউ তো বাড়িতে কোনো হট লেডি আসলেই স্বপ্নের দৃষ্টি দিয়ে দেখে, তাতেই আমার দেখা হয়ে যায়, নিজের চোখ দিয়ে আর দেখা লাগে না। আমার মাথা গরম করে দিচ্ছ তুমি। চলো বাথটাবে গিয়ে তোমার মাথা ঠান্ডা করে দিই। শাট আপ। আর কিছু বলতে না দিয়ে মায়াকে নিয়ে চলে যায় রাজ। মায়ার গরম মাথা ঠান্ডা করতে হবে এখন তাকে। সাদা পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে রাজ, উদ্দেশ্য নিজের কাজে যাওয়া। সিঁড়ি দিয়ে নামতেই ধাক্কা খেলো আয়রার সাথে। আয়রা রাজের দিকে তাকিয়ে বলে, সরি, দেখতে পাইনি, অ্যাকচুয়ালি হট ব্যাগ নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই। রাজ কিছু বলার আগেই আয়রার পায়ের উপর বড় এক মাটির ফুলদানি এসে পড়ে। পায়ের উপর পড়েই ফুলদানি ভেঙে যায়। উপরের দিকে মাথা উঁচিয়ে তাকালো রাজ, দেখলো মায়া অগ্নিদৃষ্টি দিয়ে আছে। রাজ স্মিত হেসে বলে, সমস্যা নেই, তোমার যেমন দুই একটা ভুল হয় আমার বউ তেমন দুই একটা ভুল করে। এই যেমন না বুঝে তোমার পায়ের উপর ফুলদানি ফেলে দিল। একটু সাবধানে থেকো বোন। মাথা নাড়িয়ে উপরে চলে গেল আয়রা। মায়া এখনো তাকিয়ে আছে রাজের দিকে। মায়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দেয় রাজ। তারপর দুই আঙ্গুল উঁচু করে ঠোঁটের দিকে দেখিয়ে মায়াকে দিল এক ফ্লাইং কিস। চোখ টিপ দিয়ে মায়াকে বলে, জেলাসি বিবি আমার, টেনশন নট, ঘরবালি রেখে বাহারবালির দিকে চোখ দিব না। সেই সুযোগ তুমি পাবে না মন্ত্রী মশাই। তোমার ওই চোখে অন্য নারী আসার আগেই তোমার চোখ উপড়ে ফেলে দিব। ভীতু সাজার অভিনয় করে রাজ, বলে, আমি তো ভয় পেয়ে গেছি, আসলে একটু আদর করে ভয় কাটিয়ে দাও, না হলে কাজে মন বসবে না তো। পেছনে তাকিয়ে দেখো। মায়ার কথায় রাজ পিছনে তাকিয়ে দেখে পিয়াস আর মাহমুদ সর্দার দাঁড়িয়ে। বাবাকে দেখে বোকা বোকা হাসি দিয়ে রাজ বলে, এভাবে ছেলে আর তার বউয়ের প্রেম দেখতে নেই বাবা, তোমার বউ আছে তো, তার কাছে যাও। এখন তোমার থেকে শিখতে হবে আমার বউকে নিয়ে কিভাবে চলবো। রসকসহীন বাবা তুমি, মাঝে কিভাবে সংসার করে তোমাকে নিয়ে কে জানে। বেশি পেকে গেছো তুমি। বিয়ের পর ছেলেরা কাঁচা থাকে না বাবা, কিছুদিন পর নাতি নাতনি আসবে, তাই আমাকে কাঁচা ভেবে ভুল করো না। পিয়াস বেচারা মনে মনে বলছে। নিরীহ বাবার লাগামহীন ছেলে। রাজ এবার পিয়াসের কাছে এসে বলে, চলো পিউ বেবি, আমার বউ একমাত্র তোমার সাথেই আমাকে মিশতে দেয়, নির্দ্বিধায় তোমাকে নিয়ে একটা ট্যুর দিতে পারবো। এ অবাক হয় পিয়াস। কি করছো? চলো তো ঘুরে আসি একটু, এই রসকসহীন জায়গাগুলো থেকে একটু দূরে যাই। বলেই পিয়াসকে নিয়ে চলে গেল রাজ। গাড়িতে উঠতেই পিয়াস বলে, বারে। পিয়াস ঘড়ি দেখে বলে, কোথায় যাব এখন আমরা? এই সময় তো কোনো অনুষ্ঠান হয় না, বারে পার্টি তো রাতেই। ফ্রিতে বউয়ের হাতে ঝাড়ুর বাড়ি খেতে যাও নাকি? বারে যাব, মিটিং আছে, ওখানে কিছু বিজনেসম্যান আসবে, এই সময়টা ওখানে কেউ থাকবে না। অফিসে শত্রুপক্ষের হিডেন ক্যামেরা লাগানো, শাহমীর রাজের অফিসে ক্যামেরা লাগিয়েছে বোকা কোথাকার। একবার ভাবলো না এতেই শাহমীর রাজের কাছে নির্দ্বিধায় ধরা পড়ে যাবে। এখন তাকে তার মতো চলতে দিয়ে আমরা আমাদের মতো অন্য স্থানে সিক্রেট মিটিং চালাবো। পার্টিতে গেছে শুনলে তোমার বউ আর আমার বউ আমাদের নিজেদের বাড়ি থেকেই বাইরে বের করে দিবে। এটাও ঠিক। কোচিংয়ে এসেছে শিয়া, মেডিকেল কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছে। শিয়ার একমাত্র স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। এখন ডক্টর আদ্রকে দেখে দুইটা স্বপ্ন জেগেছে, এক নিজে ডক্টর হবে আর দুই আদ্রের মনের মানুষ হবে। খোঁজ নিয়ে জানতে পেরেছে অহর্নিশ আদ্র এখনো ব্যাচেলার, বাবা মা নেই, দাদির কাছে বড় হয়েছে। কোচিং থেকে বের হয়ে গাড়িতে উঠতে নিলেই কিছু বকাটে আসে শিয়ার কাছে, উত্ত্যক্ত করতে থাকে। শিয়া ভয় পেয়ে যায়। পিছিয়ে যেতে নিলে একটি গাড়ি এসে দাঁড়ায় সেখানে। সবাই তাকিয়ে দেখছে সেদিকে। গাড়ি থেকে নেমে আসে আদ্র। আদ্রকে দেখে শিয়া হেসে দেয়। আদ্র এসেই তাকালো শিয়ার দিকে। শিয়ার আশেপাশে ছেলেরাও তাকিয়ে আছে আদ্রের দিকে। শিয়া দৌড়ে গিয়ে দাঁড়ালো আদ্রের পিছনে, বলে, প্লিজ হেল্প মি। আদ্র একবার তাকালো শিয়ার দিকে, আবার তাকালো বকাটেগুলোর দিকে। শিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, আমি আছি, কিছু করবে না ওরা তোমার।
একজন বকাটে এগিয়ে এসে বলে। আবে কি করবি রে তুই? বলতে না বলতেই আদ্র ওর গায়ে থাকা কোট একটু উঁচু করে দেখিয়ে দেয়। আদ্রের মুখে রহস্যের হাসি। ছেলেগুলো আদ্রর পকেট গুলি দেখে শুকনো ঢোক গিলে। আদ্র বলে, কিছু করতে হবে না আমাকে। না না না। বলেই দৌড় দেয় ছেলেরা। শিয়া একটু অবাক হলো, ছেলেগুলো আদ্রের সামান্য কথাতেই পালালো কেন? কিছুই তো করেনি আদ্র। শিয়ার মুখের দিকে তাকিয়ে আদ্র বলে, এত চিন্তা করলে তো ব্রেনে চাপ পড়বে, ডক্টর হতে পারবে না তখন। সময়টা নিজের স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যাও। জি। আসো, আমি লিফট দিয়ে দিচ্ছি। সুযোগটা মিস করতে চায় না শিয়া। আদ্রকে তার জানতে হবে, বুঝতে হবে। তাই আদ্রের প্রস্তাবে রাজি হলো সে। তাই নিজেদের গাড়িকে যেতে বলে উঠে গেল আদ্রের গাড়িতে। গাড়িতে উঠেও নীরবতা পালন করতে থাকে শিয়া। হঠাৎ আদ্র প্রশ্ন করে, কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? আমার ইচ্ছা অর্থোপেডিক। গ্রেট, আমি এই বিষয়ে ক্লাস নিয়ে থাকি। এই জন্যই তো নিতে চাই এই সাবজেক্ট, না হলে তো গাইনোলজি নিয়ে পড়তাম। বিড়বিড় করে বলে শিয়া। কিছু বললে? না তো, এমনি আর কি ভাবছিলাম যে আমি পারবো কি না। অবশ্যই পারবে, মনোবল শক্ত থাকলে অবশ্যই উদ্দেশ্য সফল হবে। উদ্দেশ্য সফল হবে বলছেন? অবশ্যই হবে। কেন, নিজের উপর কনফিডেন্স নেই? আছে তো, কিন্তু এই একটা বিষয় একটু চিন্তায় আছি। কোনো মতে মেডিকেলে চান্স পেলে হয়। তারপর বুঝি উদ্দেশ্য সফল করবে? হ্যাঁ, তাই তো করব। বলেই আদ্রের দিকে তাকালো শিয়া। আদ্রের মুখে দুষ্টু হাসি। শিয়া আমতা আমতা করে বলে, না মানে অর্থোপেডিক্স নিয়ে আরো বেশি জ্ঞান অর্জন করব, তাই আর কি। বুঝলাম। তোমার অর্থোপেডিক্স নিয়ে জ্ঞান অর্জন করতে যা যা সাহায্য লাগে আমি করব। তাহলে তো সুবিধা আরো বেশি। লাফিয়ে উঠে কথাগুলো বলে আবার থেমে যায় শিয়া। একটুতেই তার এক্সাইটেড বাড়তে থাকে। আদ্র তার মুখে মিষ্টি হাসি ফুটিয়ে রেখেছে। শিয়া এবার লজ্জা পেয়ে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে। ক্রাশের পাশে বসে একটু নার্ভাস সে। গাড়ি এসে সর্দার মহলের সামনে দাঁড়ালো। শিয়া নেমে গেল গাড়ি থেকে। আদ্র নিজেও নেমে দাঁড়ালো। শিয়াকে বলে, তোমার কাকাকে দেখতে এসেছিলাম আমি, রাস্তায় ওদের দেখে গাড়ি থামালাম। একই বাড়িতে যেহেতু আসবো, তাই আর কি বলছিলাম লিফট দেওয়ার কথা। ও, তাহলে আসুন ভেতরে। বলেই শিয়া হাঁটতে থাকে। বাড়িটির দিকে চোখ বোলাতে থাকে আদ্র। শিয়ার পিছনে হেঁটে ভিতরে ঢুকতে থাকে। শিয়া আদ্রকে মোহন সর্দারের রুম দেখিয়ে দেয়। আদ্র উপরে উঠতে যাবে, ঠিক তখন দেখতে পাই কিছু ফাইল চেক করতে করতে মায়া তার রুম থেকে বেরিয়েছে। আদ্র অন্যদিকে চোখ ঘুরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে নিলেই সিঁড়ির মাঝ বরাবর সাক্ষাৎ হয় রুদ্রের সাথে। আদ্র ও রুদ্র একে অপরকে দেখে হ্যান্ডশেক করে। তারপর আদ্রকে নিয়ে যাই মোহন সর্দারের ঘরে। মায়া এই সব কিছু দেখছিল। আদ্রের চাহনিতে রহস্য, শিয়ার প্রতি আদ্রের আলাদা টান, এগুলো দেখতে পেল মায়া। হসপিটালে থাকতেই সে সব কিছু দেখেছিল। আজকে আবার শিয়া এসেছে আদ্রের সাথে। সন্দেহ তো হবেই। নাস্তা নিয়ে শিয়া উপরে উঠতে নিলে মায়া বলে, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ভাবি, তুমি তো অফিসে যাবে। সমস্যা নেই, আমি দেখছি। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। শিয়ার একটু খারাপ লাগলেও চলে যায়। শিয়া নিজে চা বানিয়েছিল আদ্রের জন্য। ভেবেছিল নিজের হাতে দিয়ে ইমপ্রেসড করবে, কিন্তু এটা হলো না। চা নিয়ে মায়া ঢুকলো মোহন সর্দারের রুমে। মোহন সর্দার চুপচাপ শুয়ে আছে। আদ্র ওনাকে দেখছে। সকালে আয়রা ব্যায়াম করে দিয়েছে। এখন আদ্র ওনার কাছে বিভিন্ন প্রশ্ন করে। নাস্তার ট্রে হাতে মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র বলে, আরে ভাবিজি, আপনি? মন্ত্রীর বউ সার্ভেন্টের কাজ? মন্ত্রীর বউ কিন্তু এই বাড়ির বউ। বউদের কাজ অতিথি আপ্যায়ন করা, যেটা বউ হয়ে করতে এসছি। ননদ আসতে চেয়েছিল, আমি বাধা দিয়েছি। আজকাল আমার ননদের উপর শকুনের দৃষ্টি বেশি পড়ছে, তাই আর কি সেভ করছি। প্রথম কথাটা রুদ্রের দিকে তাকিয়ে বললেও শেষ কথাটা আদ্রের দিকে তাকিয়ে বলে মায়া। আদ্র বুঝেও ঠোঁট কামড়ে হাসে। রুদ্র বলে, শকুনটা ঠিক ভালো দৃষ্টি নাকি বাজে, কোনটা ভাবিজি? সময় হলে জানা যাবে। তো ডাক্তার, আপনার নাস্তা আমার ননদ শিয়া নিজের হাতে বানিয়েছে। খেতে খারাপ হবে না, টেস্ট করে জানিয়ে দেবেন।
বলেই চলে যেতে নেয় মায়া। দরজার কাছে এসে আয়রার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার নার্সকে অ্যালার্ট করে দেবেন ডক্টর আদ্র, অন্যের পরের দিকে নজর যেন না দেয়। এই মায়া আবার রূপে এক, গুণে আরেক। বলেই চলে যায় মায়া। আদ্র তাকালো আয়রার দিকে, একটু কঠিন দৃষ্টি দিয়েই তাকালো। আয়রা মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। মোহন সর্দার বলেন, চায়ের কাপ ছাড় তোর কথা, ও মেয়ে এমন, আমার অবস্থা কেমন এটাই বলো। চায়ের কাপ হাতে নেয় আদ্র। চা দিয়ে ধোয়া উঠছে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে থাকে। তারপর এক চুমুক দিয়ে বলে, ভালোই আছে, খারাপ না। মোহন সর্দার তার শরীরের অবস্থাকে বুঝে নিল। আদ্রের এমন কথা শুনে খুশি হয়ে যায় সে। আয়রা মিটিমিটি হাসতে থাকে। আদ্র ঠিক কী বিষয়ে বলেছে এটা আয়রা বুঝতে পেরেছে। আদ্র চা শেষ করে বলে, তাহলে আজ আমি উঠি, নেক্সট উইকে দেখা হবে, বাই। বলেই বেরিয়ে যায় আদ্র। রুদ্র নিজেও বেরিয়ে পড়ে। রুমে থাকে আয়রা আর মোহন সর্দার। মোহন সর্দার তার মতো খবরের কাগজ পড়ছে, আয়রা সোফায় বসে ফোন ঘাঁটছে। এর ভিতরে রুমে আসে সোনালি। মালিনী আর সোনালি মাজারে গিয়েছিল। মোহন সর্দারের জন্য তাবিজ এনেছে সে। রুমে একা আয়রা আর মোহন সর্দারকে দেখে একটু রেগে গেল, কিন্তু কিছু না বলে মোহন সর্দারকে বলে, নাও এটা গলায় দাও, দেখবে ঠিক হয়ে যাবে। মোহন সর্দার নিতে গেলে আয়রা বাধা দিয়ে বলে, এই সময় তাকে এগুলো দেওয়া উচিত হবে না, তার গলা আর হাতেও ফ্র্যাকচার আছে। তোমার থেকে কে জানতে চেয়েছে মেয়ে, তুমি তোমার কাজ করো। আপনি হয়তো ভুলে গেছেন আমি ওনার দেখভাল করতেই এসেছি, তাই তো তাবিজ পড়তে না করছি। আর যদি এটাই আপনারা চান তাহলে আমি চলে যাচ্ছি। এবার মোহন সর্দার মুখ খুলে বলেন, আহ নার্স তো ওই মেয়ে তুমি না, তাহলে তুমি কেন তর্ক করছো? যেমন বলছে চলতে দাও না। তেতে উঠেছে সোনালি, চোখ রাঙিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়, যুবতী দেখলে খুব দরদ লাগে, তাই না? নষ্ট পুরুষ কোথাকার। আয়রা মিটিমিটি হাসতে তাহলে সোনালির কথাতে। সোনালির চিল্লানি শুনে মায়া সহ বাড়ির অন্যান্য মেয়েরা হাজির হয়। সবাই এই উপরের ফ্লোরে থাকে, নিচে শুধু মালিনী ও মাহমুদ সর্দার থাকে। এছাড়া হিয়া লাইব্রেরি, ছোট মিটিং রুম, রান্নাঘর আর ডাইনিং রুম, এগুলো সবাই এসে দেখতে থাকে সোনালির চিল্লাচিল্লি। এখন মায়া মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, নামাজ কালাম তো পড়েন না এক ওয়াক্ত, মনের মধ্যে থাকে কুটুক্তির শয়তানের বসবাস। সে আবার তাবিজে বিশ্বাসী। ধর্ম নিয়ে এরকম দুমুখগিরি করেন কেন বলুন তো? সোনালি এবার মায়ার দিকে ঘুরে বলে, শোনো মেয়ে, আমার সাথে লাগতে আসবে না, আমি কিন্তু তোমার শাশুড়ি না যে চুপ থাকবো। আপনি যা করেছেন তার জন্য অনেক ছাড় পেয়েছেন, এখনো তো পাচ্ছেন, কিন্তু ধৈর্যের সীমা আমারও আছে। আপনার বাড়াবাড়ি শেষ কিন্তু করে দিব। সে যাই হোক, আমার কথা হলো এটা বস্তি এলাকা না। আপনি চিল্লাচিল্লি করে ছেলে মেয়েদের দেখাবেন নিজেদের স্বামী স্ত্রীর কীর্তিকলাপ, এটা তো হবে না। আপনাদের দেখে কি শিখবে এরা? কিভাবে আলিশান বাড়িতে বস্তি গড়ে তুলতে হয় এসব। আমি নিজেও আজ বাসায় বসে কাজ করছি, আপনাদের চিল্লাচিল্তে পারছি না। সোনালি এবার তেড়ে এসে মায়ার দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, বেয়াদব মেয়ে হয়েছে তুমি, বাবা মা কোনো শিক্ষা দেয়নি? আর কিছু বলতে যাবে তার আগে সোনালির হাত ধরে মুচড়ে ধরে মায়া। হাতে মোচড় খাওয়াতে শরীর কেঁপে মাথা ভনভন করতে থাকে তার। মায়া তাকে উল্টে ঘুরিয়ে বলে, বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। আমার শিক্ষা কি এটা আমি আপনার থেকে শিখবো না। আপনি যেটা করছেন সেটা আমার ঘর পর্যন্ত যাচ্ছে, মানে আমার কাজের ডিস্টার্ব। আপনি পরিবেশ নোংরা করবেন আর আমার দিকে আঙুল তুলবেন, এটা তো হবে না কাকি শাশুমা। আপনাদের মতো ডাইনি মার্কা শাশুড়ি এই মায়া তার লিস্টে রাখে না। শিয়া আর হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মিলি কলেজে এখন, রুদ্র বাইরে গেছে, তাই না পেরে শিয়া আর হিয়া রিকোয়েস্ট করে বলে, প্লিজ ভাবি ছেড়ে দাও কাকিয়াকে, কাকি আর তোমার বাবা মা নিয়ে কথা বলবে না, প্লিজ প্লিজ প্লিজ। ননদগুলোর দিকে তাকিয়ে মায়া ছেড়ে দিল সোনালীকে। যাদের জন্য অশান্তি কমাতে চেয়েছিল
তাদের সামনেই অশান্তি করলো নিজে। কথাই আছে, যে যেটা চায় সে সেটা পায় না। যতই হোক সবসময় সবকিছু সম্ভব না। সোনালির মতো মহিলার মুখে কথা শুনতে পারল না মায়া, সোজা আক্রমণ করে দিল। এখন শিয়া আর হিয়া না থাকলে হয়তো অঘটন ঘটে যেত। ক্ষিপ্ত হয়ে বসে আছে সোনালি। মায়াকে একটা শিক্ষা দিতে মন চাচ্ছে তার। এই মায়া অনেকবার বেড়েছে, আজকে তার হাত মুচড়ে দিল। ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করবে সে। কিছু একটা ভেবে কাউকে কল দিল। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। মোহন সর্দারকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নিচে আসছে আয়রা। ব্যালেন্স হারা হয়ে আয়রার গায়ের উপর ঝুঁকে যায় মোহন সর্দার। রুদ্র এক টুকরো শশা গালে দিচ্ছিল। বাবার এমন দৃশ্য দেখে হাত থেকে শশা পড়ে যায়। হা হয়ে তাকিয়ে দেখছে সবাই। রাজ নিজেও সেদিকে তাকিয়ে আছে। পাশে থাকা মাহমুদ সর্দারকে দেখে রাজ হালকা হেসে নেয়। মাহমুদ সর্দারকে চোখের সামনে হাত রেখে বলে, বুড়ো হয়েছো তো বাবা, এভাবে ভাইয়ের ইউনিক লাভ সিন দেখতে হয় না, হিংসা হবে তো তোমার। রাজের হাত ঝাড়া দিয়ে মাহমুদ সর্দার বলেন, এই বয়সে এসে বাবার হাতে মার খেতে না চাইলে চুপ থাকবে। ছি বাবা, পচা কথা। এই বয়সে আমি তোমার হাতে মার খাবো কেন? এখন তো তোমার নাতি নাতনিকে মার দিবে। বেশনম ছেলে আমার কপালেই জুটলো। শিয়া, হিয়া আর মিলিও তাকিয়ে আছে ওদের দিকে। হিয়ার পাশে রুদ্র ছিল। হিয়ার কানে ফিসফিস করে রুদ্র বলে, হা করে হবু শ্বশুরের প্রেম দেখছিস কেন? পাশে তো আমি আছি। শাট আপ রুদ্র ভাই, আপনি একজন নির্লজ্জ। বাবাকে নিয়ে এমন বলে? বাবা করলে লীলা খেলা, আর আমি বললে দোষ? হ্যাঁ, সোনালি এসে আয়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে মোহন সর্দারকে নিয়ে আসে। মালিনী এসব আর সহ্য করতে পারছে না। সংসার পুরো উচ্ছন্নে গেছে। নিরিবিলি পরিবেশ ছিল তার। এখন কি শুরু হলো? এই মায়া আসাতে এত সমস্যা বাড়ছে, এমন ধারণা তার মস্তিষ্কে। এমনিতেও তিনি সোনালীকে পছন্দ করে না। কারো ঘর ভেঙে তার জায়গা নেওয়াটা কোনো ভালো মেয়েদের পরিচয় না। তারপরও এখন সেই পরিবারের বউ, তাই সম্মানটা দেয়। সবার খাওয়া দাওয়ার মাঝে হিয়া বলে, বাবা, আমি বাইরের ভার্সিটিতে ভর্তি হতে চাই, ঢাকার পড়ালেখা করতে চাই না। রুদ্র থেমে যায়। ফট করে সোনালি বলে, ঢাকাতে তো উন্নতি ভার্সিটিতে আছে, শুধু শুধু বাইরে কেন যাবে? আসলে কাকিয়া, আমি ভাইয়ার মতো বাইরের জগৎ সম্পর্কে আইডিয়া নিতে চাই। এবার মাহমুদ সর্দার বলেন, ঠিক আছে, বাইরে বলতে ঠিক কোন জায়গায় যেতে চাও? আপাতত আমি চট্টগ্রাম যেতে চাই, ওখানের ভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছা আছে। মানুষ চট্টগ্রাম থেকে ঢাকা আসে, তুমি ঢাকা থেকে উল্টে চট্টগ্রাম যেতে চাইছো কেন? প্রশ্ন করেন মালিনী। হিয়া উত্তর দেয়, আসলে মা একটু বাইরের পরিবেশ জানতে ইচ্ছে করছে। আর সমস্যা নেই আমার, যদি ভালো না লাগে আমি তো এখানে ট্রান্সফার হতে পারবো। মাহমুদ সর্দার মেয়ের কথায় রাজি হয়ে বলেন। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। খাবার শেষ করে রুমে এসে বসে মায়া। রাজকে উদ্দেশ্য করে বলে, হিয়াকে একটু আপসেট দেখালো মনে হলো। প্রিয় মানুষদের থেকে দূরে থাকাটা তো কষ্টের মায়াবতী। আমার বোন তো তাও চেষ্টা করছে। মায়া তাকালো রাজের দিকে। রাজ হাসছে। মায়া বলে, তুমি জানো সবকিছু, তাহলে বাধা দিচ্ছ না কেন? কি বলো তো মায়াবতী, আমার বোনেরা অনেক স্ট্রং। ওরা ওদের ভালোটা এমনি বুঝতে পারে। মাথা ঠান্ডা রেখে দুঃখগুলো লুকিয়ে রাখতে পারে তারা। আমাকে কিছু করতে হয় না। বলতে না বলতেই রাজের ফোনে কল আসে। রিসিভ করতেই পিয়াস বলে, রিমু সহ আরো দুজন মেয়েকে ওরা ধরে নিয়ে গেছে বস, ওদেরকে ফলো করছি আমরা। লোকেশন অন রাখো, আমি আসছি। বলেই ড্রয়ার থেকে গুলি নিয়ে সাদা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিল রাজ। মায়াকে কিছু বলতে না দিয়ে চলে গেল। লাইব্রেরি থেকে উঠে রুমের দিকে যাচ্ছে হিয়া। বই পড়া শেষ। রুমের দরজা খুলতে যাবে অমনি হ্যাচকা টানে হিয়াকে ছাদে নিয়ে আসে রুদ্র। ছাদে এসেই ছাদের দরজা লাগিয়ে দেয়। হিয়া চিল্লিয়ে বলে, এটা কেমন অসভ্যতা রুদ্র ভাই, আমাকে ছাড়ুন। আমি আর কিছু বলতে পারলো না হিয়া। রুদ্র পকেট থেকে গুলি বের করে হিয়ার মাথায় তাক করে বলে, আর একটা কথা বলবি তো, আমার থেকে পালানোর শখ একদম মিটিয়ে দিব তোকে। হিয়া ভয় পেয়ে যায়। চশমাটা একটু ঠিক করে বলে, আমাকে যেতে দিন প্লিজ। কেন পালাই পালাই করিস? হ্যাঁ, পালানোর কি আছে, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। তোর কোনো স্বপ্ন নেই হিয়া পাখি, মিথ্যা বলবি না একদম।
হিয়া চুপ করে আছে, চোখ থেকে টুপটুপ করে পড়ছে পানি। চোখের পানিগুলো মুছে দিল রুদ্র। হিয়ার হাত ধরে নিয়ে গেল ছাদে থাকা দোলনার দিকে। দোলনায় হিয়াকে বসিয়ে দিয়ে হিয়ার কোলে মাথা গুজে দেয় রুদ্র। হিয়া বলে, এখন অনেক রাত, আমাদের ঘরে গিয়ে ঘুমানো উচিত। গুলির ভয়তে ভালো ভালো কথা বলে ভুলিয়ে দিচ্ছে হিয়া। ঘুমাবো তো আমি, কিন্তু ঘরে না, এখানে। কি? বিরক্ত করবি না আমাকে, তাহলে তোকে মেরে তোর ভাইয়ের হাতে খুন হব আমি। চুপ হয়ে যায় হিয়া, কথা বাড়ায় না আর। এই রুদ্র আসলেই পাগল, এখন তো আবার গুলি দেখালো। চুপ করে রুদ্রের কথা শুনতে হবে তাকে, না হলে বাড়াবাড়ি করে দিবে রুদ্র। হিয়ার হাত নিচের মাথায় নিয়ে রুদ্র বলে, আমার মাথায় হাত বুলিয়ে দে, আমি ঘুমাবো, একদম চালাকি করবি না। মুখ ভেঙচি দিয়ে রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে হিয়া। শুনশান নীরব রাস্তা, রাস্তার দুই পাশে জঙ্গল, পুরো অন্ধকার রাস্তাটা, প্রায় গ্রাম্য এলাকা। গাড়িতে বেঁধে রাখা হয়েছে 5 জন পুরুষকে। একপাশে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে আছে রিমু ও বাকি মেয়েরা। রাজ এসেছে মাত্র। এখন বেঁধে রাখা লোকগুলোকে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হলো। ওদের মুখ ও হাত পা বাঁধা। ওদের এক একজনকে দেখে রাজ বলে, কে তোদের লিডার? সবাই তাকিয়ে আছে। রাজ আবার বলে, কার আদেশে এগুলো করিস, নাম বল। বলেই পিয়াসকে ইশারা করে রাজ। পিয়াস একজনের মুখ খুলে দেয়। সে বলে, আমরা জানি না সে কে, সে আমাদের সামনে মুখ বেঁধে আসে, তার চেহারা আমরা দেখতে পারি না, তবে যে আমাদের ইনস্ট্রাকশন দেয় সে আসল না, সেও কারো ইনস্ট্রাকশন মেনে চলে। তার মানে তোরা ছোটখাটো চামচা, তাই তো? তাহলে তোদের বাঁচিয়ে রেখে লাভ নেই। বলেই এক এক করে শুট করতে থাকে রাজ। 3 জনকে শুট করার পর বাকি 2 জনকে পিছন থেকে কেউ শুট করে দেয়। এবারও রাজ আর পিছনে তাকালো না, জানে কে আছে পিছনে। মায়া আলতো হেসে বলে, তুমি জানো সবকিছু, তাহলে বাধা দিচ্ছ না কেন? খিলাড়ি না মন্ত্রী মশাই, মায়া এতটাও কাঁচা খিলাড়ি না মন্ত্রী মশাই। মায়া তার উদ্দেশ্য সঠিকভাবে পালন করে। কেন বারবার মায়াবতীকে রক্তবতী হওয়া থেকে দূরে রাখো তুমি? পিছনে তাকিয়ে মায়ার কাছে এসে রাজ বলে, বউকে রক্ষা করা বরের আইনত অধিকার মায়াবতী। ভেবেছিলাম রাতে বাড়ি ফিরে জমিয়ে প্রেম করব, তাই তোমাকে রক্তবতী হতে দেইনি। রক্ত নিয়ে কি বউয়ের সাথে প্রেম করা যায়? কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, বউয়ের সাথে সুইট মোমেন্ট আছেই না। ভাবছি সারাগুলোকে একেবারে শেষ করে তোমাকে নিয়ে দূরে হারিয়ে যাব, একেবারে বান্ডেল ভরা বাচ্চা নিয়ে হাজির হব। কি বলো, আইডিয়া কেমন প্রিয় বেবি? বেচারা পিয়াস মনে মনে বলে, বেটা নিচে ফাঁসবি ভালো কথা, আমাকে কেন ফাঁসাবি? পিয়াসের উত্তর না পেয়ে রাজ বলে, কি হলো প্রিয় বেবি, কথা বলো না কেন? জি বস, আপনি ঠিক। দেখেছো মায়াবতী, তুমি আর বাবা ছাড়া সবাই আমাকে বোঝে। যাই হোক, চলো এবার প্রেমের রাজ্যে পাড়ি দেই। বলেই মায়াকে নিয়ে চলে যেতে নেয় রাজ। পিয়াসের দিকে তাকিয়ে বলে, মেয়েগুলোকে ওদের বাসায় সেফলি পাঠিয়ে দাও। বলেই গাড়িতে ওঠে মায়া ও রাজ। অন্ধকার ঘরে পিটপিট পায়ে হাঁটছে আয়রা। উদ্দেশ্য তার মোহন সর্দারের রুমে যাওয়া। মোহন সর্দারের ঘরে ঢুকে দেখতে পায় সোনালি ও মোহন সর্দার দুজনে ঘুমে বিভোর। আয়রা একটা ইনজেকশন নিয়ে পুশ করে মোহন সর্দারের হাতে, তারপর বেরিয়ে এসে কল করে বলে, আমার কাজ কমপ্লিট স্যার, মোহন সর্দার এত তাড়াতাড়ি রিকভার করবে না। ওপাশ থেকে স্মিত হাসে আদ্র, বলে, গুড, এটাই তো চাই। তোমার অ্যাকাউন্ট চেক করো। বলেই কল কেটে দেয় আদ্র। সকালে মোহন সর্দারের পায়ের ব্যথা যেন বেড়েই চলেছে। সবাই জড়ো হয়েছে সেখানে। আয়রাকে প্রশ্ন করা হলে সে বলে, হয়তো রাতে ওনার ওয়াইফের ধাক্কা লেগে বা ভারে এমন হয়েছে। এই সময় সামান্য ভার ওনার উপর দেওয়া যাবে না, সেখানে তো রাতে ওনার সাথে ওনার বউ থাকে। সোনালি তেড়ে এসে বলে, আমার বরের সাথে আমি থাকবো না তো কি তুমি থাকবে মেয়ে? রাজ লাজুক ভঙ্গিতে বলে, এভাবে ছেলে মেয়েদের সামনে সতীন সতীন খেলতে নেই কাকিয়া। আমার বউ সহ বোনেরা এগুলো শিখতে থাকবে তো। মুখ টিপে হাসতে থাকে শিয়া আর হিয়া। মোহন সর্দারের চিল্লা চিল্লিতে ঘুম ভেঙে যায় রুদ্রের। ছাদ থেকে সোজা এই রুমেই চলে আসে তারা। রুদ্র বলে, লিসেন, মম ড্যাডকে এখন নার্স ভালো ট্রিটমেন্ট করবে, শুধু শুধু নিজেকে কেন থার্ড পার্সন বানিয়ে ঝামেলা করছো? হোয়াট? আমি তোমার ড্যাড আর এই নার্সের ভিতরে থার্ড পার্সন? কোন দিকে যাও? হ্যাঁ, কোন দিকে? আমি বলেছি ট্রিটমেন্টের নজরে।
তুমি তো যাচ্ছ অন্যদিকে। এবার রাজ বলে ওঠে। আচ্ছা কাকিয়া, তোমার সমস্যা ঠিক কোথায়? তুমি কি চাও না তোমার স্বামী সুস্থ হোক? অবশ্যই চাই। তাহলে নার্সকেই বুঝতে দাও ব্যাপারটা। এবার নার্স কম, জ্বালা বেশি। সতীনের নজরে দেখা বন্ধ করো, দেখবে জ্বালা মনে হবে না। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে বলেন। বাচ্চারা তোমাদের কাজে যাও, আর আয়রা যেহেতু নার্স, ও এখানে যা বলবে ওটা মানতে হবে, না করবে না সোনালি। বলেই চলে যান মাহমুদ সর্দার। সবাই যে যার কাজে যায়। মায়া বের হতে নিলে তার চোখ গেল মালিনীর দিকে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সে মায়ার প্রতি বিরক্ত, কিন্তু কিছু না বলে মায়া বের হয়ে আসে। মালিনী মায়াকে পছন্দ না করলেও খারাপ কিছু এখনো বলেনি বা করেনি। ল্যাপটপে বিভিন্ন কলেজ সম্পর্কে ঘাটাঘাটি করছে হিয়া। উদ্দেশ্য চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি হওয়া। হঠাৎ কেউ ল্যাপটপটা ঠুস করে বন্ধ করে দেয়। হিয়ার ধারণা ছিল এটা রুদ্র। কিছুটা রাগের সাথে পিছনে তাকালো হিয়া। না, এখানে রুদ্র না, এখানে আছে মায়া। মায়াকে দেখে শুয়া থেকে উঠে বসলো হিয়া। কিছু বলবে ভাবি? হিয়ার পাশে বসলো মায়া। হিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে নিজ পরিবার থেকে পালিয়ে যেতে নেই হিয়া। যাকে সহ্য করতে পারো না তার মুখোশ টেনে বের করো। দিতেই তো চেয়েছিলাম, কিন্তু উপায় তো পাচ্ছি না। আমি হেল্প করব। পারবে তুমি ওই নষ্ট পুরুষের মুখোশ সবার সামনে আনতে, ওর নষ্টামি দূর করতে? পারবো, তবে আমার কাজগুলোর সাক্ষী থাকতে হবে তোমাকে। আর এখান থেকে তোমাকে যেতে হবে না। এমনি ট্যুর দিয়ে এসো, তারপর না হয় ক্লাস করলে। ওকে। মায়া ও হিয়া মিলে কিছু প্ল্যান করে নিল। তারপর দুজনে খাবার টেবিলে গেল। সকালের খাবার খেতে হবে। সবাই নাস্তা করতে থাকে। তখন মোহন সর্দার বলেন, আমি চাই আমাদের ব্যবসাটা এবার রুদ্র দেখুক। রুদ্র হেয়ালি করে বলে। নট ইন্টারেস্টেড ড্যাড। ক্ষিপ্ত হন মোহন সর্দার। রুদ্রের দিকে তাকিয়ে বলেন, তোমার বাবার অবস্থাটা একবার দেখো, সে নড়াচড়া করতে অক্ষম। তোমার একটা বোন আছে, মা আছে, তাদেরকে দেখতে হবে। নিজের কথা না ভাবো পরিবার নিয়ে তো ভাবতে পারো। বড় বাবা আছে, বিগ ব্রো আছে এই ফ্যামিলির জন্য। আমি এখনো এসবের জন্য প্রস্তুত নই। আর এসব ব্যবসা আমার কর্ম না। আমার দ্বারা যেটা সম্ভব আমি সেটাই করব। টেবিলের উপর করে হাত রেখে শব্দ করে মোহন সর্দার বলেন, তোমার মতো অকর্মত খালি বসে বসে অন্ন ধ্বংস করে কোনো কাজে আসো তুমি? আমার বাবা মা আর ছোট বোন আছে, তার দিকে না তাকাও। বিয়ে করে বউকে কি খাওয়াবে? বয়স তো কম না তোমার। আমার বিয়ে হোক, তখন আমি বুঝবো। আর তাকে খাওয়ানোর চিন্তা আমি তখন করব। বলেই হিয়ার দিকে তাকালো রুদ্র। হিয়া দেখলো এই চাহনি। তারেক এসেছে এখন। মায়া ডেকেছে তাকে। তারেককে দেখে মিলি উঠে দাঁড়ায়। তারপর তারেকের জন্যে সে খাবার সার্ভ করে। তারেক বলে, আমি খেয়ে এসেছি, এখন লাগবে না। সবাই তাকিয়ে দেখতে থাকে। মায়ার কাছে সবকিছু স্পষ্ট হয়ে আছে। মিলির চোখ মুখে আনন্দের ছাপ। তারেককে দেখে তার ভিতর সুখের উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। মায়া সেদিকে তাকিয়ে রাজের কানে কানে বলে, মিলি ইজ ইন লাভ। রাজভ্রু কোচকে মায়ার দিকে তাকিয়ে বলে, কাকে? টু মাই অ্যাসিস্ট্যান্ট। এবার রাজ তাকালো মিলির দিকে। মিলি তারেককে বলে, আমাদের বাসায় কেউ এসে এভাবে খালি মুখে থাকে না, এটা আমাদের ভদ্রতা। আর মেহমান হয়ে আমাদের দেওয়া নাস্তা খাওয়াটা মেহমানের ভদ্রতা। বলেই মিলি চোখের ইশারায় দেখিয়ে দেয়। তারেক নিল প্লেট। রাজ এবার মায়ার কানে কানে বলে, সামথিং ইজ ফিশি। এটা পিওর লাভ মন্ত্রী মশাই। আমি মিলির চোখে তারেকের প্রতি এই ভালোবাসা দেখতে পাচ্ছি। আমার ব্যক্তির জীবনে কাটানো অভিজ্ঞতা দিয়ে বলতে পারি মিলি কোনো ছলনা করছে না। তাহলে ওদের বিয়ে দিতে বলছো? তারেক কি চাইবে ওকে বিয়ে করতে? ওর একটা অতীত আছে যেখানে ও ওর ভালোবাসার মানুষকে হারিয়েছে, খুব বাজেভাবে হারিয়েছে। সেদিক থেকে ওর মনে দ্বিতীয় নারী আসবে কিনা এটা ওর কাছেই শুনতে হবে। যদি ওরা দুজন দুজনকে ভালোবেসে সুখে থাকতে চায় তাহলে কাকাইকে বলে দেখবো। আমার মনে হয় না মানবে উনি। ভাগ্যের উপরে ছেড়ে দাও। আগে ওরা নিজেদের ভালোবাসা একে অপরকে ভালোভাবে প্রকাশ করুক, তারপর। আয়রা এসে মোহন সর্দারকে খাইয়ে দিতে থাকে। সোনালি সেদিন তাকিয়ে বলে, নার্স হলে কি অন্যের বরকে খাইয়ে দিতে হয়? আর ইউ জেলাস মিসেস সোনালি?
প্রশ্ন করে আয়রা। সোনালি হকচকিয়ে যায়। সবাই মিটিমিটি হাসতে থাকে। মাহমুদ সর্দারের এবার মনে হচ্ছে এই বাড়ির এক একজনের এক এক বৈশিষ্ট্য আছে। ছেলে দুটো লাগামহীন হয়েছে, মনে যা আসে ঝরঝর করে বলে দেয়। বৌমা পেয়েছে রক্তবতী, ভাই তো হয়েছে বুড়ো বয়সেও নারীবাজি, ভাইয়ের বউ কম না, এখন আবার এই নার্স। শুধু তার জীবনটাই এসব দেখতে দেখতে কোনো রকমে কেটে যাচ্ছে। বেশ রাত করে বাসায় ফিরেছে রুদ্র। রাজ আজ বাইরে, ওর নিজস্ব কাজে ব্যস্ত। রুদ্রকে দেখে মায়া আসে রুদ্রের সামনে। মায়াকে দেখে রুদ্র বলে, কি ব্যাপার ভাবিজি, আজ আমার সামনে? দুই হাতে ভাঁজ করে মায়া বলে, কেন আসতে পারি না? দেবরের ভালো মন্দ জানতে চাইতে পারি না? তা অবশ্য পারো। কিসের খোঁজ নিতে চাও বলো? মায়া এবার একটা বোতল দেখিয়ে বলে, লেটস এনজয় দ্যাট ড্রিঙ্ক। শিওর, আই লাভ ইট, লেটস গো। বলেই মিটিং রুমে এসে বসে রুদ্র। মায়া নিজেও এসেছে সেখানে। দুটো বোতলে ড্রিঙ্ক ঢেলে মায়া একটা গ্লাস এগিয়ে দেয় রুদ্রের দিকে। রুদ্র এক ঢোকে গিলে ফেলে ড্রিঙ্ক। মায়া সেদিকে তাকিয়ে টেফিল হাসি দেয়। নিজের হাতে ড্রিঙ্ক সেভাবেই রেখে দেয়। রুদ্র ড্রিঙ্ক শেষ করে মাথা ঝাঁকিয়ে নেয়। মায়া বলে, আরো নেবে? ইয়ে। মায়া আবারও দিল রুদ্রকে। এভাবে আরো কয়েক গ্লাস ড্রিঙ্ক করার পর রুদ্র পুরো নিঃশব্দ হয়ে উঠেছে। দুলে দুলে পড়ছে রুদ্র। মায়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, তো আজকে কোথায় গিয়েছিলে? রুদ্র হো হো করে হাসতে থাকে। নেশা ধরে গেছে তার। কিছুক্ষণ হেসে রুদ্র বলে, আমি তো বারে ছিলাম, কচি কচি জামা পরা মেয়েদের দেখছিলাম। হিয়াকে ভালোবাসো? নো, আমি বাসি না ভালো। ওটা তো একটা ট্র্যাপ, ইয়াকে ফাঁসিয়েই সম্পত্তি নেওয়া। মায়া এবার তাকালো দরজার দিকে। ওখানে হিয়া আছে, আড়ি পেতে আছে হিয়া। হিডেন ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। রুদ্রের মুখে এমন কথা শুনে কান্না আসতে থাকে হিয়ার। মিথ্যা এক লোকের প্রতি ভালোবাসা জন্মেছে তার মনে। হিয়া ঠোঁট চেপে ফুপিয়ে কান্না করতে থাকে। মায়া এটা দেখে নিজেই দুর্বল হয়। হিয়ার ভালোবাসা একদম শুদ্ধ, এখানে কোনো ভেজাল নেই। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের দুঃখ সহ্য হয় না মায়ার। রুদ্রকে প্রশ্ন করে, কেন মিথ্যা অভিনয় করো ওর সাথে? মম চায় তাই। লিসন, যারা ব্যর্থ ব্রোকে ফাঁসাতে, ঠিক আছে, বাট আমি নই। আমি তো হিয়া পাখিকে আমার করে আলিশান বাড়িতে রাজত্ব করব। বলেই হাসতে থাকে রুদ্র। মায়া আর কিছু না বলে বেরিয়ে আসে। হিয়ার কাছে এসে জড়িয়ে ধরে হিয়াকে নিজের ঘরে নিয়ে আসে মায়া। রাজ নেই, তাই আজকে রাত হিয়াকে কাছে রাখবে মায়া। হিয়ার কষ্টগুলো সহ্য করতে পারছে না। সেও যে তার মন্ত্রী মশাইয়ের প্রতি এমনভাবেই দুর্বল। সকালবেলা রাজ আসে বাড়িতে। ঘরে এসে বউ আর বোনকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে খুশি হয়। গায়ে লেপ্টে থাকা রক্ত পরিষ্কার করতে হবে এখন তার। সাদা পাঞ্জাবিতে তাজা রক্ত লেগে আছে। এই রক্ত কাউকে খুন করে এসেছে রাজ। নারী পাচার করতে আরো দুজন লোক পাঠানো হয়েছিল, যাদের ধরতে পেরেছে রাজের লোক। রাতের আধারে লোকজনের অগোচরে ওদের শেষ করে দিচ্ছে। সবার সামনে প্রকাশ্যে খুন করলে শত্রুরা অ্যালার্ট হবে। তাই রাজ চাই না এখন কেউ জানুক যে দেশে নারী পাচারকারী বৃদ্ধি পাচ্ছে। যেই যেই জায়গা রিস্কে আছে সেই জায়গাগুলো রাজ কড়া গার্ড দিয়ে রাখছে। বস্তি এলাকাগুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ওয়াশরুমের শব্দে চোখ মেলে তাকালো মায়া। রাজ এসেছে বোঝা যাচ্ছে। মায়ার কোলে হিয়ার হাত আছে। মায়া উঠতেই হিয়া উঠে পড়ে। চোখ ডলতে থাকে হিয়া। মায়া বলে, তোমার ভাই এসছে। হামি তুলতে তুলতে হিয়া বলে, আচ্ছা ভাবি, আমি তাহলে যাই, ফ্রেশ হতে হবে। হ্যাঁ যাও, আর কালকের বিষয় নিয়ে দুঃখ পাবে না, একদম স্ট্রং থাকবে। বলেই বের হয় হিয়া। রাজ ফ্রেশ হয়ে বের হতেই দেখলো মায়া উঠেছে আর হিয়া নেই। মায়ার কাছে এসে মায়ার ওষ্ঠে ভালোবাসা দিয়ে রাজ বলে, মর্নিং সুইট আদায় করে নিলাম, অনুমতির কথা ভুলেও বলবে না, এটা আমার হক। মায়া আলতো হেসে বলে, আসল আসামি কে মন্ত্রী মশাই? কারাই সব করছে? সময় হলে জানতে পারবো। শুধু এমনভাবে ওদেরকে হারাতে হবে যাতে শত্রু নিজে এসে ধরা দেয়। তোমার কথায় আমি চুপ আছি। আই নো মায়াবতী, সব কিছুই হবে, তবে একটু সময় লাগবে। আচ্ছা চলো, ফ্রেশ হবে, বউকে নিয়ে সকালের বাথরুম বিলাস করব। ব্রু কুচকে মায়া বলে, বাথরুম বিলাস? বাথরুম বিলাস। চাঁদের সামনে দাঁড়ালে চন্দ্র বিলাস হয়, বৃষ্টিতে ভিজলে বৃষ্টি বিলাস হয়,
রোদের ভেতর দাঁড়ালে রৌদ্র বিলাস হয়, তাহলে বাথরুমে শাওয়ার নিলে কেন বাথরুম বিলাস হবে না? ও মন্ত্রী মশাই, তুমিও না? বলেই হেসে দেয় মায়া। রাজ মায়াকে কোলে নিয়ে চলে যায় বাথরুম বিলাসে। হলরুমে সবাইকে এক করেছে মায়া। সবাই এসে হাজির সেখানে। মাহমুদ সর্দার এবার মায়াকে বলেন, কি হয়েছে মা, আমাদের এক করলে হঠাৎ? আপনাদের কিছু দেখাবো। এই পরিবারে রূপধারী কিছু লোক আছে, ওদের মুখোশ খোলার সময় হয়েছে। অবাক হয় সবাই। হিয়া এগিয়ে এসে একটি পেনড্রাইভ দিল মায়ার হাতে। মায়া ওটা অন করতে যাবে, অমনি সদর দরজা দিয়ে একটি মেয়ে ঢুকে বলে, আমি আমার অন্যের বিচার চাই। সবাই অবাক হয়ে তাকালে দরজার দিকে। হিয়া তাকালো মায়ার দিকে। মায়ার কাছে এসে বলে, এই মেয়েটা কে ভাবি? আমি নিজেও জানি না। মেয়েটি সবার সামনে এসে বলে, আপনাদের বাড়ির ছেলে আমাকে চিট করেছে, আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে ছেড়ে দিয়েছে। আমি এর বিচার চাই। মাহমুদ সর্দার মেয়েটির কাছে এসে বলে। তুমি কার কথা বলছো? মেয়েটি তাকালো রাজের দিকে, তারপর বলে, কেন এই বাড়ির কোন ছেলে আমাকে চিট করবে বলে আপনার মনে হয়? আপনার ছেলের প্রতি বুঝি বিশ্বাস নেই আঙ্কেল? মেয়েটির হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলে, কথা না পেঁচিয়ে বলো, কার কথা বলছো তুমি? ফিচিল হেসে মেয়েটি বলে, সাবধানে কথা বলো আমার সাথে, আমি প্রেগনেন্ট। এই সময় এভাবে হুটহাট টান লাগলে আমার আর আমার বেবির সমস্যা হবে। অবাক হলো বাসার সবাই। এই মেয়ে হঠাৎ করে এসে বলছে যে সে প্রেগনেন্ট। সবাই এদিক ওদিক তাকাতে থাকে। তখনই মেয়েটি বলে, আপনাদের বাড়ির ছোট ছেলে রুদ্রদীপ, রুদ্রের সন্তানের মা হতে চলেছি আমি। বুকের ভিতর মোচড় দিল হিয়ার। হ্যাঁ, সে চেয়েছিল রুদ্রের আসল রূপ সবার সামনে প্রকাশ করতে, কিন্তু ভালোবাসার মানুষ আজ অন্য কারো। ঘৃণা এক জিনিস আর ভালোবাসার মানুষকে অন্যের পাশে দেখা আর এক জিনিস। হিয়া পিছিয়ে যেতে নেয়। মায়া তাকালো হিয়ার দিকে, সাথে সাথে এসে হিয়াকে আঁকড়ে নেয় মায়া। রাজ হাত মুঠ করে নিল। বোনের দুঃখ সহ্য হচ্ছে তার নিজেরও। কিছু করার আগে মাহমুদ সর্দারের দিকে তাকালো। বাবার চোখের ইশারা পেয়ে চুপ থাকলো রাজ। সোনালি এগিয়ে এলো মেয়েটির দিকে, বলে, এই মেয়ে উল্টোপাল্টা কথা বলবে না, কি প্রমাণ আছে তোমার কাছে? মেয়েটি এবার সোনালির দিকে ঘুরে বলে, প্রথমত আমার নাম জেসি, আর দ্বিতীয়ত আমি প্রমাণ ছাড়া চলি না। আমাদের প্রত্যেকটা মোমেন্টের ছবি আছে আমার কাছে, চাইলে দিতে পারি। মোহন সর্দার তাকালো রুদ্রের দিকে। রুদ্র নিশ্চুপ, কোনো কথা বলছে না সে। মোহন সর্দার সেদিকে তাকিয়ে বলে, তুমি না হিয়াকে ভালোবাসো? বলেছিলে তো ওকে বিয়ে করবে। তোমার মাও এই কথাটি বলেছিল। তাহলে আজ এই মেয়ে কোথা থেকে উদয় হলো? রুদ্র কোনো উত্তর দিল না। জেসি একটা কাগজ এগিয়ে দিল সোনালির দিকে, বলে, এখানে আমার প্রেগন্যান্সি রিপোর্ট আর আমার সাথে রুদ্রের কিছু পিক আছে। আশা করি এগুলো দেখে স্বীকার করতে অসুবিধা হবে না। ছবি আর রিপোর্টগুলো দেখতে থাকে বাড়ির সবাই। মালিনী ঘুরে তাকালো সোনালির দিকে। সোনালি হতভম্ব হয়ে আছে। মাহমুদ সর্দার এবার রুদ্রের কাছে এসে বলেন, এগুলো করার আগে আমাদের কথা ভাবলে না? তোমার বাবা তো আমাদের মুখে চুনকালি দিয়ে রেখেছে, এবার তুমি এই বংশ সম্মানটা ধুলে মিশিয়ে দিলে বাবা। রুদ্র তাকালো মাহমুদ সর্দারের দিকে। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে কিছু বলতে পারবে না রুদ্র। হাজার হোক মাহমুদ সর্দারকে, যার থেকে মাহমুদ সর্দারকে অনেক ভালোবাসে রুদ্র। তিনি ছোট থেকেই রুদ্রকে আদর যত্ন করেছে। রুদ্র মাথা নিচু করে আছে। মায়া এবার জেসির কাছে এসে বলে, কি চাও তুমি? আমার সন্তানের পরিচয়, যেটা আমাকে আপনারা দিতে পারবেন। যার সন্তান সে পরিচয় দেবে? জেসি মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, ওটা আপনাদের বাড়ির ছেলেকে জিজ্ঞাসা করেন। মায়া তাকালো রুদ্রের দিকে। রুদ্রকে জিজ্ঞাসা করে, স্বীকৃতি দেবে তো তোমার বাচ্চাকে? রুদ্র বলে ওঠে, কখনোই না। মায়া এবার রুদ্রের কাছে এগিয়ে এসে বলে, তাহলে ওর সাথে সম্পর্কে জড়িয়েছিলে কেন? হেয়ালি করে রুদ্র বলে, এমন তো না যে আমি একা ইন্টারেস্টেড ছিলাম, ও নিজেও তো আমার কাছে এসেছিল। ইনফ্যাক্ট আমাকে প্রেম প্রস্তাব ওই আগে দেয়। জেসি এবার রুদ্রের কাছে এগিয়ে এসে বলে, লুক রুদ্র, ওটা পাস্ট। তোমার আমার সম্মতিতে আজ আমাদের এই অবস্থা। আমি চাই তুমি আমাদের বেবিকে একসেপ্ট করো। নট পসিবল। কার না কার বাচ্চা কে জানে। তোমার সাথে আমি একা সম্পর্ক করেছি নাকি? তোমার ইন্টেনশন তো বড়লোক বাড়ির ছেলেরা। দেখো, ও
ওখান থেকে কারো তরফ থেকে বাচ্চা ফুটিয়েছো। বাবাকে শিওর না, তাই আমাকে এখন ফাঁসাতে চাও? হ্যাঁ, রাজ এবার তেড়ে আসে রুদ্র সরি টু সে, আমি মানতে পারছি না। রাজ এবার তেড়ে আসে রুদ্রের দিকে, বলে, কান্না করে দেয় জেসি। রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলে, তাহলে তুমি বিয়ে করেছিলে কেন আমাকে? বিয়ে করে আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় কেন করেছিলে? সোনালি এবার অবাক হলো, বলে ওঠে, বিয়ে করেছো মানে? তুমি তো বললে তোমার সাথে প্রেমের অভিনয় করেছে শুধু। প্রেমের অভিনয় করেই তো রেজিস্ট্রি করে আমাকে, তারপর আমাকে নিয়ে কিছুদিন ঘুরে এখন আমাকে ভুলেই গেছো? কাল যখন বললাম যে আমি মা হতে চলেছি, ও অস্বীকার করে চলে আসে। আমি কি করব বলুন তো? বাসা থেকে বকাঝকা করছে আমাকে। হিয়া কাঁপছে থরথর করে। রুদ্র গোপনে বিয়ে করেছে, আবার তার সাথেও ফ্ল্যাট করতে থাকে। হিয়ার কান্না দেখছে মায়া। মায়া এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। কোনো ধোঁকাবাজকে মায়া সহ্য করতে পারে না। কখনো কাউকে ধোঁকা দেওয়া মায়ার স্বভাব না। এবার মায়া সোজা ডাইনিং টেবিল থেকে একটা ছুরি নিয়ে আসে। ওটা জেসির হাতে দিয়ে বলে, যে তোমার বাচ্চার স্বীকৃতি দিবে না কিন্তু মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। যাও, তোমার অধিকার বুঝে নিতে। ছুরি দিয়ে কি করব? মেরে বালি চাপা করে দেবে ওকে। কাপুরুষ হয়েছে একটা। ওদের কাজ মেয়েদের ফাঁসিয়ে ওদের জীবন নিয়ে খেলা করা। একবারও ভেবে দেখে না যে মেয়েটি তাকে ভালোবেসে আত্মত্যাগ করছে। জেসি ছুরি ফেলে দিয়ে বলল, আমি এগুলো করতে পারবো না। আমি শুধু আমার বাচ্চার প্রাপ্য সম্মান চাই। রুদ্রকে বলুন আমাকে মেনে নিতে। বিয়ে তো হয়েই গেছে আমাদের, এখন এটা পাবলিকলি স্বীকৃতি দিলেই হবে। কেউ কিছু বলার আগে বাইরে থেকে হৈহুল্লোর শব্দ আসে। মিডিয়ার লোক জড়ো হয়েছে আশেপাশে। রাজসহ বাড়ির সবাই যায় সেদিকে। মিডিয়ার লোকদের সাথে জেসির বাবা আছে। তিনি চিৎকার করে বলেন, আমার মেয়েকে ব্যবহার করেছে এই রুদ্র, মোহন সর্দারের একমাত্র ছেলে। চাকরির নাম করে আমার মেয়েকে এতদিন পাবলিক না করে শুধু ফুর্তি করেছে। এখন আমার মেয়ে তার সন্তানের মা হবে, সে তার সন্তানকে অস্বীকার করছে। এটার বিচার চাই আমরা। মিডিয়ার লোক এক এক করে প্রশ্ন করছে। বিশেষ করে প্রশ্নগুলো সব রাজকে করা হচ্ছে। এই বাড়ির প্রধান এখন রাজ। সে একজন মন্ত্রী, আর তার পরিবারের এক সদস্যের এমন কাজ ধরা পড়েছে। মিডিয়ার লোকেরা বলে, কিছুদিন আগে আপনার কাকার রিলেশন ধরা পড়ে। খোঁজ নিয়ে জানা যায় আজ থেকে বহু বছর আগে আপনার কাকা তার বউ বাচ্চা রেখে আপনার বর্তমান কাকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখানকার অবৈধ সন্তান এই রুদ্র। আজ আবার তারও একটা লুকায়িত সম্পর্ক প্রকাশ পেল। আপনাদের ফ্যামিলিতে পরপর মেয়েদের এভাবে ঠকানো হয়? এটা কি কোনো মতে আপনাদের বাবা ছেলের পাওয়ারে চলে? শেষের কথাতে মাথা গরম হয়ে যায় রাজের। মিডিয়ার সামনে কিছু বলতে যাবে তার আগে মায়া এসে রাজের হাত ধরে আটকে দেয়। সাংবাদিক এবার মায়াকে প্রশ্ন করে, আপনি আপনার শ্বশুর বাড়ি নিয়ে কি মতামত দিতে চান ম্যাম? মায়া মাইকের সামনে এসে বলে, আসলে আমার কাকা শ্বশুর আর আমার শ্বশুর, এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার শ্বশুর একজন মাটির মানুষ, তার ভেতরে এসব নোংরামি নেই। উল্টো আমরাই ঠকছি, তার প্রমাণ আছে আমার কাছে। বলেই মায়া পেন ড্রাইভ আর ল্যাপটপে চালু করে। দেখিয়ে দিল রাতের করা ভিডিও। স্পষ্ট দেখা যাচ্ছে রুদ্র হিয়াকে ঠকাচ্ছে। কিছু জায়গা মায়া কেটে দিয়েছে যেখানে তাকে শো করা হয়েছে। ভিডিও দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে রুদ্রের দিকে এগিয়ে আসলো রাজ। রুদ্রের কলার চেপে ধরে বলল, এই পরিবারে কোনো অপদার্থ থাকবে না যার জন্য আমরা ঠকেছি। আবার আমরাই অপদস্থ হচ্ছি, সে থাকবে না এই বাড়িতে। তার স্থান এই বাড়ির বাইরে। তোমার বাচ্চার বাবা এখন এই বাড়ির বাইরে। বলেই ঘাড় ধাক্কা দেয় রুদ্রের। হিয়া আটকে ওঠে, কিন্তু নিজেকে শক্ত রাখতে দেওয়ালের সাথে নিজেকে চেপে রেখেছে। ভালোবাসার মানুষকে এভাবে এক্সপোজ হতে দেখতে হিয়ার সহ্য হচ্ছে না। সে তো চেয়েছিল রুদ্রকে শুধু তার বাড়ির লোকেদের সামনে এক্সপোজ করবে, তারপর এদের বিচার বাড়ির লোক করবে, আর সে তার মতো বাইরে পড়াশোনা করবে। কিন্তু রুদ্র তো আর চাওয়ার থেকেও বেশি শাস্তি পাচ্ছে। রাজ এসে দাঁড়ালো জেসির সামনে, বলে, তোমার বাচ্চার বাবা এখন এই বাড়ির বাইরে, তাই তোমার দাবিদার ওদিকটায় গিয়ে মিটিয়ে নাও। আমাদের এই বাড়ির পরিবেশ নষ্ট করবে না।
রাজের রক্তিম চোখ দেখে জেসি চুপ করে থাকে, কোনো কথা না বলে বেরিয়ে আসে। রুদ্র তাকালো হিয়ার দিকে। হিয়ার চশমা সহ চোখ জোড়া ভিজে আছে, টুপটুপ করে পড়ছে পানি। হিয়ার চাহনি সোজা রুদ্রের দিকে। রাজ এসে হিয়ার কাঁধে হাত রাখে। হিয়া তাকালো রাজের দিকে। রাজ বলে, আমার বোন দুর্বল মন মানসিকতার নয়, সে নিজেকে সামলে চলতে পারে, রাইট? হিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। শিয়া এসে জড়িয়ে ধরে হিয়াকে। মিলি কি করবে বুঝতে পারছে না। ভাইয়ের দুর্দিন দেখে যেমন কষ্ট হচ্ছে তেমন ভাইয়ের প্রতি রাগ বৃদ্ধি পাচ্ছে। হিয়াকে নিয়ে ভিতরে যেতে থাকে শিয়া। হঠাৎ রুদ্র ডেকে ওঠে। হিয়া পাখি। হিয়ার পা সেখানেই থেমে গেল। শিয়া হাত ধরে টানতে থাকে কিন্তু হিয়ার পা চলছে না। পেছনে ঘুরে তাকালো হিয়া। রুদ্র বলে, আমি আবার ফিরে আসব, আর সেদিন তুইও আমাকে চাইবি। যেখানে খুশি যা, কিন্তু রুদ্রের কথাগুলো মাথায় রাখবি। তোর জীবনে যেন অন্য পুরুষের আগমন আমি না দেখি। এই হালকা হেসে চলে যায় রুদ্র। হিয়া হাঁটু গেড়ে বসে পড়ে সেখানে। হাউমাউ করে কেঁদে দেয় এবার। এতক্ষণ রুদ্রের সামনে নিজেকে আড়াল রাখলেও এবার আর পারল না। মাহমুদ সর্দার, মালিনী, রাজ ও মায়া তাকিয়ে আছে। ভালোবাসা না পাওয়ার দুঃখটা সবাই বোঝে। হিয়ার কান্না দেখে মায়া এগিয়ে এসে জড়িয়ে ধরে হিয়াকে। হিয়া এবার ফোপাতে ফোপাতে বলে, ভালোবাসা এমন অবাধ্য কেন? আমরা না চাইতেও ভুল মানুষকে ভালোবাসি। কেন আমাদের মন ভুল মানুষের দিকে চলে যায়? হাজার চাইতেও এই ব্যর্থ ভালোবাসায় নিজেকে টুকরো টুকরো হয়ে যেতে হয়। ভালোবাসা কেন বুঝে শুনে মনের ভিতর বিরাজ করে না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আসলেই তো ভালোবাসা কেন ভুল মানুষের প্রতি আসে? আমরা জেনে শুনে তো ভালোবাসি না। এই যে বীর, সেও ভালোবাসলো। যাকে ভালোবাসলো তাকে পেল না, পাবে না বলেই নিজেকে হার মানিয়ে বিদায় নিল। যেখানে সে লড়াই করত অন্যায়ের বিরুদ্ধে, এক নিষিদ্ধ প্রেমের কারণে নিজের জীবনটা শেষ করে দিল। যারা যে কিনা অন্যের সংসার ভাঙতে এত চেষ্টা করে, দিন শেষে সেও একজনের প্রতি আকৃষ্ট হয়ে হসপিটালে ভর্তি। আর আজ হিয়া এক নষ্ট পুরুষের প্রতি আসক্ত হয়ে ভেঙে পড়েছে। এদের কাছে ভালোবাসা নিজে থেকে এসেছে। এরা তো ডেকে ডেকে আনেনি ভালোবাসা। আজ মিডিয়াতে মোহন সর্দার ও সোনালীকে নিয়েও কথা উঠেছে। মোহন সর্দার পুরো ভেঙে পড়েছে। পুরনো পাপ আবারও ফুটে উঠেছে। আজ তার ছেলের জন্যে তার পাপের বোঝা বেড়ে গেল। এই ছেলের জন্যেই তো সে তার বউ আর মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সবাই মিলে ভিতরে চলে যায়। জেসি তার গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে এসে পিছনে ঘুরে দাঁড়ালে দেখতে পেল আয়রাকে। আয়রা জেসিকে দেখে তার চোখ টিপ দিল। জেসি নিজেও আলতো হেসে গাড়িতে উঠে পড়ে। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। সবকিছু স্বাভাবিক হলেও মোহন সর্দারের পা এখনো ঠিক হয়নি। মেডিকেলে যাওয়ার জন্য নিজেকে পারফেক্টভাবে সাজিয়ে তুলেছে শিয়া। সাইড ব্যাগ নিয়ে বের হতে নিবে ঠিক তখন শিয়ার সামনে এসে দাঁড়ায় মায়া। মায়াকে দেখে হালকা হেসে শিয়া বলে, গুড মর্নিং ভাবি। ভেরি গুড মর্নিং অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মেডিকেলে যাচ্ছ যাও, কিন্তু মাথায় একটা জিনিস ভালোভাবে ঢুকিয়ে রেখো যে তোমার জীবনটাও হিয়ার মতো যেন না হয়। তোমার উদ্দেশ্য সফল করতে তুমি চেষ্টা করছো, ভালো কথা। উদ্দেশ্যটার জন্য জীবনটাকে নষ্ট করে দিও না। বি স্ট্রং। মায়াকে জড়িয়ে ধরে শিয়া বলে, ওকে ভাবি, আমি এমন ভুল করব না। কিছু করার আগে তোমার থেকে সাজেস্ট নিব। আলতো হাসে মায়া। শিয়া চলে যায় সেখান থেকে। সবার থেকে দোয়া নিয়ে বিদায় নিল সে। হিয়া এখন কক্সবাজারে আছে। মায়া তাকে নিজস্ব গার্ডের সাথে ট্যুরে পাঠিয়েছে। আজকে মোয়ের বেবি শাওয়ার হবে। মায়া এখন সেখানে যাবে। বাকিরা রাতে আসবে। মেডিকেলের সামনে এসে শিয়ার গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে পুরো হসপিটালে চোখ বোলালো। এখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে। তাকে দেখার ইচ্ছেটাও অনেক বেশি। শিয়া ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাতে থাকে। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই কারোর সাথে তার ধাক্কা লাগে। ধাক্কা লাগা ব্যক্তিটির দিকে তাকাতেই শিয়া খুশি হয়। আদ্র দাঁড়িয়ে আছে তার সামনে, আর ধাক্কাটা আদ্রের সাথেই লেগেছিল। মিষ্টি হেসে শিয়া বলে, সরি স্যার, অ্যাকচুয়ালি খেয়াল করনি, রাইট? শিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। আদ্র স্মিত হেসে বলে, ব্যাপার না, প্রথম দিন এক্সাইটমেন্ট বেশি থাকে।
বলেই চলে যায় আদ্র। শিয়া তাকিয়ে থাকে সেদিকে। মৌকে সাজানো হচ্ছে। 7 মাসে মৌয়ের পেট অনেকটাই বেড়ে উঠেছে। মায়া সবকিছু দেখতে থাকে। হাসিও এসেছে সেখানে। মায়া, মৌ ও হাসি মিলে গল্প করতে থাকে। হাসি এসে মায়ার মাথায় হাত বুলিয়ে বলে, এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? মৌয়ের হাত দেখছিল মায়া। আগের থেকে মোটা হয়েছে মেয়েটা। এগুলোই নোটিস করতে থাকে মায়া। হাসির কথাতে মায়া বলে, আমি ওই বাড়িতে অসুবিধা তৈরি করতে গেছি নিজেকে অসুবিধায় ফেলতে নয়, আর আমি সে কাজে সাকসেস। মৌ একটু পিছনে তাকালো, পিয়াস বা কেউ আছে কিনা দেখতে। না, কেউ নেই। তাই এবার মৌ বলে, কিন্তু আপু, ওই আদ্র যে সে কি চায়? সিয়াকে কেন টার্গেট করছে? এখনো কথা বলিনি তার সাথে আমি, কিন্তু শীঘ্রই বলবো। সে যদি তোমার ক্ষতি করে? মায়া এবার মৌয়ের হাত নাড়ানো বন্ধ করলো। মৌয়ের হাতের আঙ্গুল নিয়ে খেলতে মায়ার ভালো লাগে। ছোটবেলায় খুব খেলতো। আজ বোনের আঙ্গুলগুলো মোটা হয়েছে, তাই আবারও খেলছিল মায়া। মৌয়ের মুখে এমন কথা শুনে সে থেমে যায়, তারপর বলে, এই মায়া ততক্ষণ চুপ থাকে যতক্ষণ তার ইচ্ছার ঘুড়ি চলতে থাকে। মায়ার ক্ষতি কখনোই সম্ভব না। না হতে দেবে মায়া নিজে, আর না হতে দেবে মায়ার মন্ত্রী মশাই। তোমার জন্য খুব চিন্তা হয় আপু। আমাদের সুখে আবার না কোনো অশান্তি আসে। মোহন সর্দারকে পথে আনার বাইরে আমাদের যে উদ্দেশ্য, ওটা পূরণ করা কি এতই সহজ? মৌয়ের মুখে হাত রেখে মায়া বলে, আপনাদেরকে কেউ নিজে থেকে সুখ দিতে আসেনি, বরং আমাদের দুঃখ দিতেই হাজারো লোকের ভিড় এসে জমেছে। আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের দিকে ভালোবাসার গোলাপ ছিটিয়ে রেখে গোলাপের কাঁটাগুলোকে বিছিয়ে দিয়েছে, কিন্তু কাঁটাগুলো তো আমরাই উপড়ে ফেলছি। এবারও পারবো। মায়ার হাতটা নিজের পেটে এনে রাখলো মৌ, বলে, নাও খালামণি, হর অনুভূতি উপভোগ করো। আমাকে তো খালামণি বানাবে না? মৌয়ের কথা শেষ হতে না হতেই রাজ এসে বলে, আমি তো চাই তোমাকে খালামণি বানাতে, কিন্তু তোমার বোন মানতে নারাজ। এত তাড়াতাড়ি নাকি বেবি নেবে না। আমার মনে হয় বাবার বয়সে বাবা না হয়ে দাদুর বয়সে বাবা হতে হবে। হেসে দেয় মৌ। পিয়াসু রাজ মাত্র এসেছে, মিটিং শেষ করে। মায়া 1 গ্লাস পানি এনে দিল রাজের সামনে। রাজ হালকা ঘেমে আসছে। সাদা পাঞ্জাবিতে হালকা হালকা ঘাম ভেসে আছে। মায়া এগুলো দেখে বলে, আপনি অফিসে মিটিং করেননি? না, আপাতত বাইরে মিটিং করতে হবে। সিক্রেট মিটিং আমি জনসম্মুখে রাখতে চাই না। এমনিতেই আমার বাসার রেপুটেশন নষ্ট হয়েছে, তাই ফ্যামিলি সেফ রেখে চলতে হবে। বলেই মায়ার থেকে গ্লাস নিয়ে পানি পান করলো রাজ। মায়া তার শাড়ির আঁচল দিয়ে রাজের কপাল মুছে দিল। পিয়াস তাকিয়ে তাকিয়ে দেখছে। মৌ এসির পাওয়ার বাড়িয়ে দিয়েছে। রাজ এবার পিয়াসের দিকে তাকিয়ে বলে, বউয়ের সাথে প্রেম করতে পারছো না বলে তুমি আমার রোম্যান্সে নজর দিবে পিউ বেবি? ভাগ্য ভালো জুনিয়র আসবে, না হলে 1 সপ্তাহ বউ থেকে দূরে রাখার আদেশ পেতে তুমি। হো হো করে হেসে দেয় মায়া ও মৌ। বেচারা পিয়াস মুখ ফুলে দাঁড়িয়ে আছে। মনে মনে বলে, বেটা আমার আর আমার বউয়ের ঘরে এসে তার বউয়ের সাথে রোম্যান্স করবে? আমি দেখলেই দোষ? জন্মের সময় 2টা চোখ কি বন্ধ রাখার জন্য দেওয়া হয়? ক্লাসে এসে বসেছে শিয়া। শিয়া বসতেই তার পাশে আবারও একটি মেয়ে বসে। নিজের ফ্রেন্ডকে দেখে গল্প করতে থাকে। ক্লাস টাইম শুরু হয়েছে। আদ্র এসেছে শিয়াদের ক্লাস নিতে। পুরো ক্লাস আদ্রের দিকে তাকিয়ে কাটিয়েছে শিয়া। এখন বাড়ির দিকে রওনা দিবে সে। শিয়া গাড়িতে উঠতে নিবে, কিন্তু ড্রাইভার জানিয়ে দেয় তাদের গাড়ি নষ্ট হয়েছে। আদ্র ওদেরকে ক্রস করে যেতে থাকে। শিয়াকে দেখে আদ্র বলে, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। কিন্তু আপনার তো কাজ আছে। এখন কোনো কাজ নেই আবার, আমিও বাসায় যাচ্ছি। ও ওকে। বলেই গাড়িতে ওঠে দুজনে। গাড়িতে বসে আদ্র বলে, কেমন লাগলো আজকের ক্লাস? অনেক ভালো। সব কিছু ঠিকভাবে বুঝতে পেরেছো? আদ্রের দিকে ঘুরে তাকালো শিয়া, বলে, হ্যাঁ বুঝেছি, আপনি অনেক ভালো বুঝিয়ে বলতে পারেন। আদ্র হালকা হাসলো। শিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলে, আজ তাহলে আসি। গাড়ির গ্লাসের দিকে একটু উকি দিয়ে শিয়া বলে, আপনি ভিতরে আসবেন না? আজকে আর না,
অন্যদিন আসবো। আচ্ছা। চলে যায় আদ্র। প্রিয় ব্যক্তির সাথে কিছু সময় কাটাতে পেরে ভালো লাগলো শিয়ার। বাসায় এসে একটু সেজে মিলির সাথে চলে গেল অনুষ্ঠানে তারেক এসেছে। মিলি আসল উদ্দেশ্যে গেল সেখানে। পুরো পরিবার এক হয়ে এসেছে মৌয়ের বেবি শাওয়ারে। বড়রা এসে বেবি শাওয়ারের থালাটা দিয়ে দোয়া করে দেয় মৌকে। রাজ আর মাহমুদ সর্দার পাশাপাশি বসেছে। মাহমুদ সর্দারকে খোঁচা দিয়ে রাজ বলে, আফসোস হচ্ছে না আব্বু? ছেলের ফালতু কথা শুরু বুঝতে পারলো মাহমুদ সর্দার। আস্তে করে ধমক দিয়ে বলে, চুপ করো বেয়াদব ছেলে, আমার কোনো আফসোস নেই। কেমন বাবা তুমি? ছেলে এখনো তোমাকে নাতি নাতনির মুখ দেখাচ্ছে না, আর তুমি সুখে দিন কাটাচ্ছ। আমার যতটা বাবা হওয়ার শখ, তার থেকেও বেশি তোমার দাদু হওয়ার শখ থাকার কথা। আচ্ছা, অন্তত তোমার বয়সে এসে আমিও দাদু হতে পারবো। চোখ বন্ধ করে ছেলের লাগামহীন কথা হজম করছে মাহমুদ সর্দার। ফোঁস করে শ্বাস নিয়ে বলেন, তোমার মতো ছেলে থাকলে দাদু হওয়ার স্বপ্ন মাটি চাপা পড়ে যায়। বাবার সামনে সব বলতে লজ্জা করছে না? রাজ এবার ঠোঁট চওড়া করে হাসে। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, সত্যি বলতে তোমাকে দাদু না বানাতে পেরে আমি লজ্জিত বাবা। কথা বাড়ালেন না মাহমুদ সর্দার। ছেলে তার বিদেশ থাকতে ভদ্র ছিল, বউ আসার আগেও ভদ্র ছিল। বউ আসতে না আসতেই দাদু বানানোর জন্য দিনে রাতে তাকে কথা শোনাচ্ছে। মনে মনে মাহমুদ সর্দার বলেন, আমাকে দাদু বানাবি তোরা? তাহলে তোরা স্বামী স্ত্রী বোঝ, আমাকে কেন জ্বালাস? আমি কি দাদু হওয়ার প্রসেস জানি? তারেককে দেখে মিলি একটু দুষ্টু হাসি দিল। তারেক দেখেও না দেখার ভান করলো। ঠিক সেই সময় তারেকের পাশে এসে দাঁড়ালো আয়রা। মিলি দেখছে ওদের। আয়রা এসে তারেকের সাথে কথা বলছে। কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করেও মিলি এখন আর থেমে থাকতে পারল না। সোজা গিয়ে তারেকের হাত ধরে বলে,